আজ আপনারা শুনবেন বিভা ক্যাফে নিবেদিত অঙ্কুর বর রচিত পলাশ রণজয় সিরিজের আরও একটি অসামান্য গল্প কালকুম্ভ। গল্প পাঠ ও বিশেষ কিছু চরিত্রে আমি কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প কালকুম্ভ। মাথার ওপর আচমকা একটা রূপলি আলোর ঝলক। মুহূর্তের মধ্যেই সাদা আলোয় ভরে উঠল অন্ধকার প্রকৃতি। আর ঠিক তারপরেই একটা ভয়ঙ্কর জোরে বাজ পড়ার শব্দ। আকাশ পানে তাকিয়ে ঋষি বিম্বুতের কপালের ভাঁজ গাঢ় হল। এই মুহূর্তে তিনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তা রাজধানী হস্তিনাপুর থেকে পায়ে হাঁটা দুদিনের দূরত্বে কুরু সাম্রাজ্যের ঠিক দক্ষিণ পূর্ব সীমান্ত বরাবর অবস্থান করছে এক ঘন অরণ্যের ঠিক মাঝ বরাবর। তবে তিনি একা নন। অশ্বের পিঠে উপবিষ্ট জনাচারেক সশস্ত্র প্রহরী, যাদের অভিব্যক্তিহীন বরফ কঠিন মুখমণ্ডল আর আরও প্রায় জনাচারেক ঋষি হাতে মশালের আলো জ্বালিয়ে সেই ঘন অরণ্যের মাঝে নিশ্চল দাঁড়িয়ে রয়েছেন। মশালের আলোয় বেশি দূর চোখ চলে না। অন্ধকারে ঘন সন্নিবিষ্ট গাছপালার আড়াল হতে মাঝে মাঝেই হিংস্র সাপদের জ্বলন্ত চোখ জোড়া উঁকি মারছে। শুধু কি চোখ জোড়া, মাঝে মাঝেই নানানবিধ জীবজন্তুর গর্জন ভেসে আসছে থেকে থেকেই। সম্ভবত আলো আর অস্ত্রের ঝলকানিতে কেউ সামনে এগিয়ে আসার সাহস পাচ্ছে না। সময় প্রায় রাত্রি ৩ প্রহর। আচমকা কাছে পিঠেই একটা হায়না হেসে উঠল ভয়ঙ্কর ভাবে। আকাশের দিকে কি দেখছেন গুরুদেব? পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসতেই যেন সম্বিত ফিরে পেলেন বিম্বুত। আকাশ তারায় ভরা, অথচ এখনই একটা বজ্রপাত হল। বিনা মেঘে বজ্রপাত। অশুভ সংকেত বারংবার জানান দিচ্ছে যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু এখনই এই বিষয়ে কাউকে কিছু জানানো চলবে না। বব্র নামক এই কম বয়সী ঋষি স্বপ্ন দিনেই তার প্রিয় হয়ে উঠেছে। তিনি তার চোখের পানে তাকিয়ে বুঝলেন ছেলেটি ভয় পেয়ে রয়েছে। তারপর তিনি উপস্থিত বাকি সকলের দিকে তাকিয়ে বুঝলেন সকলের অবস্থাই এক। এই মধ্যরাত্রে তারা এই গভীর অরণ্যে সমাগত যে কারণে হয়েছে তা যথেষ্ট ভয় উদ্রেককারী। বিম্বুত নিজে কি ভয় পাচ্ছেন না, কিন্তু তারপরেও তিনি দৃঢ় প্রত্যয় এই কাজ আজ তার নেতৃত্বেই সংঘটিত হবে। মহর্ষির তেমনই নির্দেশ, তাই ভয়কে জয় করতেই হবে। তিনি বব্রুর চোখ থেকে চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ওদের আসতে এত সময় লাগছে কেন সেটাই ভাবছি। এতটা তো সময়। গুরুদেব। উপস্থিত অন্য এক প্রৌঢ় ঋষি বিম্বুতকে নাম ধরে ডেকে উঠতেই তিনি সাথে সাথে তার পানে তাকালেন। সেই প্রৌঢ় ঋষি হাত তুলে অঙ্গুলি নির্দেশ করছে ঠিক তার পিছনের দিকে। মুহূর্তকাল ব্যয় না করে বিম্বুত পেছন ঘুরতেই তার চোখে পড়ল একাধিক মশালের আলো গাছপালার ফাঁক গলে ক্রমশ সামনের দিকে এগিয়ে আসছে। সশস্ত্র অশ্বারোহী সহ পদাতিক সৈন্যদলের ঘেরাটোপে এগিয়ে আসছে জনা 15 একটি সন্ন্যাসী দল। দলটি ধীরে ধীরে
ওদের সামনে এসে দাঁড়াতেই দেখা গেল ওদের ঠিক মাঝ বরাবর মানুষে টানা একটা চাকা লাগানো গাড়ি, খানিকটা রথের আদলে, তবে চারিদিক ঘেরা। গাড়িটিকে দেখেই বিম্বুতের সারা মুখ পাথরের মতো কঠিন হয়ে উঠল। চলে এসেছে তাহলে। সশস্ত্র প্রহরীদের ঘেরাটোপ ভেদ করে দুজন ঋষি সামনে এগিয়ে এসে বিম্বুতকে প্রণাম করলেন। জিনিসটা চলে এসেছে গুরুদেব, এবার সবটা আপনার উপরে। বিম্বুত সেই মানুষে টানা গাড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠলেন, কুণ্ড প্রক্রিয়া ঠিকঠাকভাবে সমাপ্ত হয়েছিল? কোনো অসুবিধা হয়নি তো? না গুরুদেব, সবকিছুই সুচারুরূপে সম্পন্ন হয়েছে। তোমরাই বুঝি গুরু আত্রেয়ার নতুন শিষ্য? আজকেই প্রথম দেখলাম তোমাদের। কিন্তু গুরু আত্রেয় কোথায়? উনি আসেননি? আর গুরু আদ্যলোক? বিম্বুতের সন্ধানী দৃষ্টি দলের মধ্যে উপস্থিত সকলের মুখের পানে ঘোরাফেরা করছিল। প্রক্রিয়ার পরে ওনারা দুজনেই অসুস্থ বোধ করছিলেন। ওনাদের শারীরিক অবস্থার অবনতি দেখে আমরা ভয় পেয়ে যাই। তখন গুরু আদ্যালোকই আমাদের আশ্বস্ত করেন এই বলে যে যে জিনিসের জন্য এত আয়োজন সেই জিনিস সাধারণ কিছু নয়। এত বড় প্রক্রিয়া, ওই ভয়ঙ্কর জিনিসের কিছু উল্টোমুখী অপপ্রভাব থাকবেই। তাই আমরা যেন দেরি না করি। গুরুদেবের নির্দেশে আমরা কাল মুহূর্ত সময় ব্যয় না করে জিনিসটা নিয়ে আসি। তৃতীক্ষ ঠিক আছে? বিম্বুত চোখের ইশারায় সেই আবদ্ধ গাড়ির দিকে ইঙ্গিত করলেন। গাড়ির দরজা বন্ধের আগে পর্যন্ত তো ঠিকই ছিলেন। বেশ, সময় হয়ে গিয়েছে। দরজা খোলো, ওনাকে বের করো। বিম্বুতের নির্দেশ মাত্র জায়গাটার চিত্র মুহূর্তে বদলে গেল। সশস্ত্র সৈনিকেরা আচমকাই সেই রথ গাড়িটিকে ঘিরে তাদের অস্ত্র বাগিয়ে ধরল একেবারে যুদ্ধদেহী মনোভাবে। কেউ ধনুকে তীর জুড়ে তাক করে রইল সেই গাড়ির দিকে, কেউ আবার বর্ষা উঁচিয়ে ধরল, কেউ বা তলোয়ার। যেন গাড়ির ভেতর থেকে এক ভয়ঙ্কর কিছু বেরোতে চলেছে। মুনি ঋষিরা কাল ব্যয় না করে একপাশে এসে সরে দাঁড়ালেন। তারপর সোচ্চারে শুরু হলো বৈদিক মন্ত্রপাঠ। নিস্তব্ধ জায়গাটা জুড়ে আচমকাই একটা হুড়োহুড়ি পড়ে গেল যেন। ঠিক এরই ফাঁকে ঋষি বিম্বুত ধীর পায়ে সরে এলেন একজন পদাতিক সৈন্যের পাশে। সৈনিক, প্রায় ফিসফিস করে কথাটা বলে উঠতেই সৈনিকটি মাথা ঝুঁকিয়ে তাকে প্রণামের ভঙ্গি করতেই গুরুদেব তাকে বাধা দিয়ে উঠলেন। যেরকম দাঁড়িয়ে আছো সেরকমই দাঁড়াও। একদম নিজের অবস্থান পরিবর্তন করো না। তুমি শুধু আমায় জানাও, আশ্রমে যখন তোমরা পৌঁছলে তখন কি ওখানে সবকিছু ঠিক ছিল? হ্যাঁ গুরুদেব, সব কিছু ঠিকই ছিল। চারপাশ একটু বেশি শান্ত ছিল। আমরা গিয়ে দেখলাম গাড়ি সহ গুরুদেবের শিষ্যরা অপেক্ষাই করছিলেন আমাদের জন্য। আমরা যেতেই ওনারা তৈরি ছিলেন। আমরা বেরিয়ে পড়েছি, আর সাথে সাথে বিম্বুত সরে এলেন আগের জায়গায়। এখনো পর্যন্ত যা পরিকল্পনা করা হয়েছিল সেই মতো সবকিছু ঠিকই আছে, কিন্তু কেন জানি তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছে কিছু একটা ঠিক নেই, কিছু একটা মস্ত বড় ভুল রয়েছে। কিন্তু কি সেই ভুল, সেটাই বোঝা যাচ্ছে না। আর ঠিক তখনই শিকলের এক একটা বিশ্রী ঝনঝনের শব্দ ছড়িয়ে পড়ল বাতাসে। গাড়িতে প্রবেশের যে একমাত্র দ্বার ছিল সেটা বাইরে থেকে শিকলে জড়িয়ে মস্ত এক তালা দিয়ে বন্ধ করা ছিল। শুধু তাই নয়,
একটা মন্ত্রপুত লাল হলুদ কাপড় শক্ত করে পেঁচিয়ে রাখা হয়েছিল সেই তালার উপর। আত্রেয়র শিষ্যগণ সেই সব খুলে একপাশে ফেলে রেখে ধীরে ধীরে দরজার আগুন খুলে কিছুটা তফাতে সরে আসতেই কাঠ আর কলকবজার বিশ্রী ক্যাচ ক্যাচ শব্দ, একাধিক কণ্ঠের সজোরে মন্ত্রোচ্চারণ ছাপিয়ে গুরু বিম্বুতের কানে এসে পড়ল। আর সেই একটা উগ্র পচা গন্ধ সাথে সাথে বাতাস ভারী করে তুলল। একটা শরীর ধীর পায়ে নেমে এলো সেই রথ থেকে, আর নেমে দাঁড়ানোর সাথে সাথে আচমকা সব কটা মশালের আলো দপদপ করে কেঁপে উঠল ভয়ঙ্কর ভাবে। বিম্বুত সহ বাকি সকলের চোখ জোড়া নিবন্ধ সেই মানুষের ওপরে। কিন্তু কে এই মানুষ? না, চেনার কোনো উপায় নেই। একটা লাল কাপড় শক্ত করে পায়ের তল থেকে মাথার ব্রহ্মতালু পর্যন্ত শক্ত করে পেঁচানো, শরীরের কোনো অংশে একটুও ফাঁক নেই। হাত, পা, আঙুল, গলা, মুখ, নাক, মাথা সবকিছুই সেই লাল কাপড়ের শক্ত প্যাঁচে আচ্ছাদিত। হাঁক বলতে চোখ, নাক আর মুখের কাছে একটু। বিম্বুত দেখলেন লোকটি দুহাতে শক্ত করে বুকের কাছে আঁকড়ে ধরে আছে কিছু। ভালো করে দেখলে বোঝা যায় তিনটি অদ্ভুত দর্শন পুতুল, শঙ্খবদ্ধ করে লাল সুতোর প্যাঁচে জড়িয়ে রাখা। কুমকুম হলুদের প্রলেপ সত্ত্বেও সেই অদ্ভুত দর্শন পুতুলগুলির দিকে তাকালে বুকের ভেতরটা আপনা থেকেই কেমন যেন করে ওঠে। লোকটি রথ থেকে নেমে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সৈনিকেরা আগের তুলনায় আরো টান টান হয়ে দাঁড়ালো। বিম্বুত কিছু না বলে ধীর পায়ে সেই মানুষটির সামনে এসে দাঁড়ালেন। তৃতীক্ষ, আপনি ঠিক আছেন? বিম্বুত টের পেলেন সেই উগ্র পচা গন্ধ আচমকাই যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে তৃতীক্ষের কাছাকাছি পৌঁছতেই। তৃতীক্ষ নামের লোকটি মুখে কিছু না বলে কেবল মাথা নাড়লেন। হ্যাঁ, ঠিক আছেন তিনি। বিম্বুত আকাশের পানে এক পলক তাকিয়ে বলে উঠলেন, বেশ, আসুন, সময় হয়ে গিয়েছে। আজ আমি তোমাদের এইখানে এইভাবে কেন ডেকে পাঠিয়েছি তা ভেবে নিশ্চয়ই অবাক হচ্ছ তোমরা। কথাটা বলতে বলতেই নিজের আসনের ওপর সোজা হয়ে বসলেন মহর্ষি বেদব্যাস। যে ঘরে তিনি রয়েছেন তা খুব একটা বড় নয়, একটি মাত্র দরজা, সেটিও বন্ধ। ঠিক তার সম্মুখ বরাবর একটি পিল সূঁচের ওপর প্রজ্বলিত প্রদীপ শিখা অনবরত কম্পমান। সেই আলোয় দেখা গেল একটি উঁচু আসনে মৃগচর্মের আচ্ছাদনের উপর পদ্মাসনে বসে রয়েছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন। তার সম্মুখে এই মুহূর্তে বসে রয়েছেন তার 8 জন শিষ্য। তাদের সকলেরই উৎকণ্ঠায় ভরা দৃষ্টি। তার উজ্জ্বল কৃষ্ণ গায়ের রং, মাথার কপিল বর্ণের জটা, পিঙ্গল বর্ণের দাড়ি, উজ্জ্বল চোখের উপর ন্যস্ত। কয়েক মুহূর্ত থেমে সকলের মুখের পানে একবার দৃষ্টি ঘুরিয়ে মহর্ষি বলতে শুরু করলেন, আজ কুরুবংশের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। না, শুধু কুরুবংশ কেন, সমস্ত হস্তিনাপুরের জন্যও সুখ একটি দিন। দীর্ঘদিনের সন্তানহীনতার পরে আজ মহারাজ ধৃতরাষ্ট্র
মহারানী গান্ধারী প্রথম পুত্র দুর্যোধনের পিতা মাতা রূপে অভিষিক্ত হলেন। তাঁদের আন্তরিক অভিনন্দন। গণনা ভুল না হলে এরপর ধীরে ধীরে বাকি ৯৯ পুত্র এবং ১ কন্যা লাভ করবেন মহারাজা। কিন্তু আপনারাও জানেন এই পথ সহজ ছিল না। পরশ্রী কাতরতায় আর সিংহাসনের উত্তরাধিকার পাইয়ে দেওয়ার তাড়নায় তিনি যা ভুল করেছিলেন তার থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। ২০ মাস হওয়ার পরেও সন্তান প্রসব করতে পারেননি মহারানী, অথচ পাণ্ডুপত্নী কুন্তী প্রথম সন্তান ভূমিষ্ঠ হল। এই ঘটনা তিনি সহ্য করতে না পেরে লৌহ মুগুর দিয়ে নিজের গর্ভে আঘাত করে গর্ভপাত ঘটান। গর্ভ হতে নির্গত হয় এক লৌহ কঠিন মাংসপিণ্ড। মহারানী দাসীদের মাধ্যমে জিনিসটিকে বিনষ্ট করার নির্দেশই দিয়ে ফেলেছিলেন প্রায়। ঠিক সেই সময় সেখানে আমি উপস্থিত হই। আমি সেই ভ্রূণকে শীতল জলে ভিজিয়ে রেখে তারপরে তা শতভাগে ভাগ করে মন্ত্রপুত ঘি ভর্তি কুম্ভে আলাদা আলাদা করে রাখি। এ প্রায় বৎসর পূর্বের ঘটনা। তখনও আমি নিশ্চিত ছিলাম না যে এই পদ্ধতি আদৌ কাজ করবে কিনা, কিন্তু কোথাও বিশ্বাস ছিল। আজ ১ বছর পর নির্ভুল গণনায় মহারাজের প্রথম পুত্র দুর্যোধনকে কলস থেকে বের করে আনা হয়। সন্তান একেবারেই সুস্থ। একটানা কথা বলে কপালে দুহাতে প্রণামের ভঙ্গিতে ঠেকালেন মহর্ষি। কিন্তু গুরুদেব, আমরা অন্য কিছু শুনতে পেয়েছি। উপস্থিত শিষ্যদের মধ্যে থেকে একজন কথাটা বলে উঠতেই সকলে সাথে সাথে তার পানে তাকালো। বয়স ৪০-এর এক মধ্যবয়স্ক ঋষি, পেটানো চেহারা, পরনে গৈরিক ধুতি, উত্তরীয়, রুদ্রাক্ষের মালা, কপালে বিভূতির আঁকা ত্রিপুণ্ড, কাঁচা পাকা চুলের জটা জুটো আর দাড়ির আস্তরণে আর ৫ জন সাধারণ ঋষির সঙ্গে তার কোনো পার্থক্য নেই। ব্যতিক্রম কেবলমাত্র তার চোখ জোড়া। ক্ষয়ের বর্ণ জোড়া চোখের মনির দিকে তাকালে টের পাওয়া যায় সে চোখে যেন ধিকি ধিকি করে এক চাপা আগুন জ্বলছে। ইনি মহর্ষির সবচেয়ে প্রিয় আর সুযোগ্য শিষ্য ঋষি আহুর। যুবরাজের প্রথম কান্নার স্বর নাকি মানুষের মতো ছিল না। সেই অতি প্রাকৃতিক কান্নার স্বরে রাজকক্ষে সমস্ত দেওয়াল জুড়ে নাকি ফাটল দেখা দেয়। সন্ধ্যাবেলা পুরো নগরী জুড়ে ভূমিকম্প অনুভূত হয়। শুধু কি তাই, আকাশে এক কণা মেঘ নেই, অথচ সেই কি মুহুর্মুহু বজ্রপাত। এই কক্ষে সকলেই সাক্ষী, ঠিক সেই সময় আশ্রমের সমস্ত প্রদীপ নিভে গিয়ে চারিদিকে প্রচণ্ড তমসা ঘনিয়েছিল। দেবালয়ের জাগ প্রদীপের সর্বশক্তিমান আলোটুকুকেও কি যেন অসীম ক্ষমতায় নিভিয়ে দিয়েছিল ওই মুহূর্তে। আমার বিশ্বাস এই অন্ধকার শুধু এই আশ্রমেই ঘনায়নি, ছড়িয়েছিল পুরো রাজ্য জুড়ে। এছাড়াও সারো মেয়েদের অনবরত কান্না, শিয়াল, হায়নার ডাক, এসব তো ছিলই। সমস্ত ভয়ঙ্কর অমঙ্গল সূচক ঘটনা ঘটে ঠিক সেই সময়, যেই সময় যুবরাজকে বের করে আনা হয় সেই ঘি পূর্ণ কুম্ভ হতে। আমি যদি ভুল না হই, এই সমস্ত কিছুই রাজকুমারের জন্মের সঙ্গে যুক্ত, তাই না গুরুদেব? মহর্ষি স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন প্রিয় শিষ্যের দিকে। ঘরের মধ্যে পিনপতন নীরবতা। শিষ্যদের মধ্যে সামনের সারিতেই বসেছিলেন বিম্বুদ। নীরবতা ভঙ্গ করে তিনি বিড়বিড় করে বলে উঠলেন, গুরুদেব, আপনি আমাদের এখানে কেন ডেকেছিলেন, যেখানে সমস্ত হস্তিনাপুর জুড়ে আনন্দের লহরী আছড়ে পড়ছে?
ঠিক সেই সময় আপনি আপনার প্রিয় শিষ্যদের ডেকে এই গোপন কক্ষে একত্রিত করেছেন। কি হয়েছে গুরুদেব? রাজকুমার দুর্যোধন জন্ম লাভ করেছেন, কিন্তু ভয়ঙ্কর কিছু অশুভ শক্তি সঙ্গে নিয়ে। কথাটা বলেই তিনি তাকালেন আহুরের দিকে। আহুর যা বলছে তা সত্যি। সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত যা যা অমঙ্গল সূচক ঘটেছে তা রাজকুমারের কারণে। বিদুর মহারাজকে পরামর্শ দেন রাজকুমারকে পরিত্যাগ না করলে কুরুবংশ ধ্বংস হবে, কিন্তু ধৃতরাষ্ট্র কিছুতেই রাজি হচ্ছেন না। দীর্ঘদিনের সন্তানহীনতার পর উনি যেন পুত্র স্নেহে অন্ধ হয়ে উঠেছেন। দলের মধ্যে থেকেই আর একজন বলে উঠল, গুরুদেব, সত্যি কি রাজকুমারের জন্য কুরুবংশ? আরো ভয়ঙ্কর কিছু। দুর্যোধন এমন কিছু ভয়ঙ্কর অপশক্তি নিয়ে জন্মেছে যা ভুল হাতে পড়লে শুধু কুরুবংশ নয়, পুরো সৃষ্টির ধ্বংসের কারণ হতে পারে। কিন্তু আবার সেই শক্তি সঠিক উপায়ে আত্মস্থ করতে পারলে আমরা হয়ে উঠতে পারি সর্বে সর্বা। সর্বে সর্বা? কেমন ধরনের সর্বে সর্বা? আহুরের প্রশ্নে মহর্ষি বলে উঠলেন, ব্রহ্মাণ্ডের কোনো বিদ্যাই তার অধরা থাকবে না। সমস্ত বিত্ত তার পায়ের কাছে ধুলির সমান হবে। আয়ত্তে থাকবে শত ব্রহ্মাস্ত্রের শক্তি। কিন্তু ভয়ঙ্কর শক্তিকে এইভাবে নিয়ন্ত্রণ সহজ নয়। তাই আমরা এই শক্তিকে ধ্বংস করে ফেলব। ধ্বংস করে ফেলব? গুরুদেব, এই প্রচন্ড ক্ষমতা ঈশ্বর আমাদের হাতে তুলে দিয়েছেন মানবতার স্বার্থে। আমরা এই শক্তিকে ধ্বংস করলে তা অন্যায় হবে না? না, অন্যায় হবে না। এই অপশক্তি প্রকৃতিজাত, তাই এই শক্তিকে প্রকৃতিকেই ফিরিয়ে দিতে হবে। কিন্তু এই প্রক্রিয়া মোটেও সাধারণ নয়। আমি তাই এই শক্তিকে ধ্বংস করতে তোমাদের সাহায্য চাই। ঋষি আহুর আরো কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই হাত তুলে মহর্ষি তাকে নিরস্ত করলেন। আমরা এই ভয়ঙ্কর শক্তিকে নিয়ে কোনো ছেলে খেলা করতে পারি না। এই শক্তি তার কাছে থাকা সাধারণ মানুষের ভেতরকার ষড়রিপুকে জাগিয়ে তুলবে ভয়ঙ্কর ভাবে। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই শক্তিকে ধ্বংসের প্রক্রিয়া শুরু করতে হবে। প্রক্রিয়াটা কি গুরুদেব? বিম্বুদের প্রশ্নে কৃষ্ণদ্বৈপায়ন মাথা নাড়ালেন। আমি যুবরাজের দেহ থেকে যতটা সম্ভব সেই অপশক্তিকে নিষ্কৃত করে সেই কুম্ভে আবদ্ধ করে রেখেছি। আমাদের এই কুম্ভটিকে ধ্বংস করে ফেলতে হবে, কিন্তু সেই পথ সহজ নয়। কুণ্ড প্রক্রিয়ার নাম শুনেছ তোমরা? যে প্রক্রিয়ায় এক 25 দিনের যজ্ঞের আয়োজন করা যায়। সেই যজ্ঞের আগুন 25 দিনে একবারও নিভে যাবে না, কিন্তু সেই 25 দিনের যজ্ঞের মধ্যেই তন্ত্রমন্ত্রর ঘেরাটোপে আমাদের যুবরাজের সেই কুম্ভ যার মধ্যে অপশক্তি রয়েছে তা থাকবে। তাকে ধ্বংস করে সম্পূর্ণ অন্য রূপে বদলে ফেলতে হবে। এতে করে সেই অপশক্তির ক্ষমতা অর্ধেক হয়ে যাবে। অন্য রূপে বদলে ফেলতে হবে মানে? কুম্ভটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেই মাটি দিয়ে আমরা পুতুল বানাবো। একটি নয়, 3টি, যাতে করে বাকি শক্তিটুকুও এক আধারে না থাকে। এই কাজটি একটি দল সম্পাদন করবে। এরই মধ্যে আরেকটি দল সাম্রাজ্যের সীমানার বাইরে
খুব গোপন জায়গায় এমন একটি আশ্রম তৈরি করবে যা সাধারণ মানুষের স্পর্শের বাইরে থাকবে। সেই সম্পূর্ণ আশ্রমটি হবে মন্ত্রপুত আর নিরাপত্তায় মোড়া। মঠের ঠিক কেন্দ্রে এমন এক প্রকোষ্ঠ তৈরি করতে হবে যাতে কেবলমাত্র একটি মানুষ প্রবেশ করতে পারে। কুণ্ড প্রক্রিয়ার শেষ দিন একটি মানুষকে তৈরি থাকতে হবে যে কিনা ওই মূর্তিগুলোর সাথে ওই প্রকোষ্ঠে থাকতে পারবে। 3 দিন ধরে প্রকোষ্ঠের বাইরে চলবে মন্ত্রবেষ্টনী যজ্ঞ। এই 3 দিন প্রকোষ্ঠের ভিতর সেই মানুষটি মূর্তিগুলিকে একবারেই কাটছাড়া করবে না। 3 দিনের যজ্ঞ সমাধা হলে সেই মানুষ প্রকোষ্ঠের প্রবেশের একমাত্র ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসবে। সেই মানুষ বেরিয়ে এলেই সেই কক্ষের ছিদ্র মুখ বাইরে থেকে বন্ধ করে দেওয়া হবে। আর তারপর সেই সম্পূর্ণ আশ্রমটিকে, মূর্তিগুলো থাকবে সেই পরিত্যক্ত আশ্রমের নিভৃত প্রকোষ্ঠের অন্দরে। মানুষের স্পর্শের বাইরে থাকতে থাকতে এক সময় মূর্তিগুলোর অপক্ষমতা সেই প্রকৃতিতেই মিশে যাবে যেখান থেকে তা সৃষ্টি হয়েছে। তবে কিছু সাবধান বাণী। 1, যে মূর্তিগুলোকে নিয়ে প্রকোষ্ঠে প্রবেশ করবে তাকে হতে হবে অপাপবিদ্ধ, রিপুজয়ী, সব ধরনের লালসার ঊর্ধ্বে তাকে থাকতে হবে, কঠোর সংযমী আর সার্বিক সাধু পুরুষ। এই কাজের জন্যে আমি আমার সুযোগ্য শিষ্য ঋষি ত্রিতীক্ষকে নির্বাচিত করলাম। দলের মধ্যে থেকে উঠে দাঁড়িয়ে মহর্ষিকে প্রণাম করলেন ঋষি ত্রিতীক্ষ। মহর্ষি, আমি আপনার ভরসার মান রাখব। এরপর দ্বিতীয় সাবধান বাণী। প্রকোষ্ঠে একজনের বেশি কিছুতেই প্রবেশ করা চলবে না। যাই হয়ে যাক, একজনের বেশি কিছুতেই নয়। আর তৃতীয় সাবধান বাণী, পুরো প্রক্রিয়া চলাকালীন খুব সাবধানে থাকতে হবে, সজাগ থাকতে হবে। কি যে এক ভয়ঙ্কর অপশক্তির সঙ্গে যুদ্ধে নেমেছি আমরা, সে তোমরা এখনই বুঝতে পারছো না। কিন্তু আমি চাই তোমরা আমায় বিশ্বাস করো। সশস্ত্র সৈনিকেরা সব সময় তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু তোমরাও সব রকম প্রস্তুতি নিয়ে তৈরি থেকো। একটানা কথা বলে কয়েক মুহূর্ত থামলেন মহর্ষি। কিছুটা সময় নিয়ে তারপর ধীরে ধীরে বলে উঠলেন, তোমাদের দুর্ভাগ্য যে আমি এই কঠিন সময়েই থাকতে পারছি না তোমাদের সঙ্গে। আমায় জরুরি একটি কাজে মৎস্য দেশে যেতে হচ্ছে আগামী পরশু। কবে ফিরব আমি নিজেই জানি না। আমি চাই আমার অবর্তমানে এই পুরো কাজটা সমাধা হোক সুষ্ঠু রূপে। তোমাদের মধ্যে সুযোগ্য একজনকে আমি নির্বাচন করেছি যে পুরো ব্যাপারটার নেতৃত্ব দেবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সকলের দৃষ্টি গেল ঋষি আহুরের দিকে। গুরুদেবের সবচেয়ে প্রিয় শিষ্য হলেন ঋষি আহুর। শুধু প্রিয় নন, সুযোগ্যও বটে। সকলেই নিশ্চিত এই দায়িত্ব তারই উপর বর্তাবে। এমনকি খানিকটা নিশ্চিত হয়ে আহুরও টানটান হয়ে বসলেন নিজের আসনে। আর তিনি হলেন গুরু বিম্বুত। তার নেতৃত্বেই পুরো ব্যাপারটা সমাধা হবে। সাথে সাথে ঘরের মধ্যে গুঞ্জন উঠল, গুরু বিম্বুত। ঋষি আহুরকে পিছনে ফেলে ঋষি বিম্বুত এই স্থান পেলেন। কিন্তু কেন? বিম্বুত নিজেই অবাক। তিনি আর চোখে আহুরের দিকে তাকালেন। আহুরের চোখের নিচে চাপা পড়ে থাকা সেই ধিক ধিকে আগুনটা যেন সর্বগ্রাসী হয়ে গিলে খেতে চাইছে বিম্বুতকে। কিন্তু গুঞ্জন
বেশি দীর্ঘস্থায়ী হল না। মহর্ষি শান্ত কণ্ঠে বলে উঠলেন, শান্ত শান্ত, তোমরা এবার নিজেদের ঘরে যাও, এই মহান যজ্ঞকর্মের প্রস্তুতি নাও। আমার বিম্বুতের সঙ্গে একান্তে কিছু কথা আছে। সকলেই একে একে বেরিয়ে যেতেই মহর্ষি বিম্বুতের দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমায় একান্তে আমি কিছু বলতে চাই বিম্বুত। তার আগে জানতে চাই, তোমার কি কিছু প্রশ্ন আছে? হ্যাঁ গুরুদেব, ঋষি আহুর থাকতে আমি কেন দায়িত্ব পেলাম? আহুর আমার সুযোগ্য শিষ্য, কিন্তু আহুরের মধ্যে আমি তৃতীয় রিপুর প্রভাব দেখেছি। আমি চাই না ওই অপশক্তি তার এই দুর্বলতাকে কাজে লাগাক। যদি রাজকুমারের থেকে এই অপশক্তি সরিয়ে নেওয়া হতো তাহলে কি হতো মহর্ষি? তাহলে রাজকুমার এমন অভেদ্য শক্তি নিয়ে বড় হতেন যাতে কেউ কোনোদিন কোনো যুদ্ধে তাকে হারাতে পারত না। এখনো তিনি যে শক্তির অধিকারী তাতে অনেক ক্ষেত্রেই অপরাজেয়, কিন্তু সম্পূর্ণ নয়। এই শক্তি তাকে সেই সম্পূর্ণতা দিত। ঋষি বিম্বুত অবাক চোখে তাকালেন তার মুখের দিকে। তার মানে আপনি চাইছেন না তিনি অপরাজেয় হয়ে উঠুন? মানে ভবিষ্যতে এমন কিছু হবে যেখানে রাজকুমারের পরাজয় অপরিহার্য, তাই তো গুরুদেব? ব্রহ্ম চাইছেন না। আমি কে বিম্বুত? কেউ না। আমি তো ব্রহ্মের ক্রীড়নক মাত্র। তিনি আমায় যা নির্দেশ দেন তাই আমি করি। রাজকুমারের ভবিষ্যৎ তার রচিত। তিনি যখন এমন কিছু চাইছেন, তাহলে বুঝতে হবে ভবিষ্যতে এমন কিছু আসতে চলেছে যেখানে রাজকুমারের পরাজয় প্রয়োজনীয়। তবে তোমার জন্য একটি বিশেষ সতর্কবার্তা। এই শক্তিকে পরিশোধকালীন আমি নিজে টের পেয়েছি। এ এক ভয়ঙ্কর শক্তি যে বারবার রাজকুমারের সঙ্গে মিলিত হওয়ার প্রচেষ্টায় থাকবে, লীন হওয়ার চেষ্টা করবে তার শরীরে। আমাদের সেই প্রচেষ্টাকে আটকাতে হবে। জঙ্গলের ঠিক মাঝ বরাবর একটা ভগ্ন পোড়া দেউল। বিম্বুতের নির্দেশে দলের মধ্যে থেকে দুজন অনুগামী এসে বিগ্রহহীন উপাস্য বেদিটা ধাক্কা দিতেই পাথরে পাথর ঘষা লাগার একটি আওয়াজ। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল বেদিটা সম্পূর্ণরূপে একপাশে সরে গিয়ে তার নিচে একটি বড় চোর দরজা উপস্থিত হয়েছে। চোরা দরজার মুখ থেকে একটা সিঁড়ি ক্রমশ নিচের দিকে নেমে গিয়েছে। গুরু বিম্বুত দেরি না করে একটা মশাল হাতে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন। সামনে তিনি আর তার পেছনে পুরো দল। সিঁড়ি দিয়ে নেমে বিভিন্ন পথ এঁকে বেঁকে তারা যেই স্থানে এসে পৌঁছল তাকে একটা সুবিশাল কক্ষই বলা চলে। ঠিক কোনো সুদূর প্রসারী খেলার মাঠের মাথার উপর আচ্ছাদন থাকলে ঠিক যেমন দেখতে লাগবে ঠিক তেমনই। কিন্তু এই জায়গা ফাঁকা নয়। কক্ষের দেওয়ালের গা বরাবর অসংখ্য ছোট ছোট কক্ষ গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে। একটা চওড়া রাস্তা এগিয়ে গিয়েছে সামনের দিকে। চারিদিকে অসংখ্য ছোট ছোট যজ্ঞবেদী বানানো হয়েছে। তার উপর রীতিমতো যজ্ঞ চলছে। অসংখ্য সাধু মুনি ঋষিরা বসে রয়েছেন সেই বেদিগুলো ঘিরে। মাটির এত নিচের একটা প্রকোষ্ঠ, তারপর এত এত যজ্ঞবেদীর ধোঁয়া কোনো এক উপায়ে যেন নিষ্কেষিত হয়ে যাচ্ছে বাইরে। শব্দ বলতে কেবল মন্ত্রপাঠের।
ওদের দেখে আচমকাই এক মুহূর্তের জন্য থমকে গেল পুরো কক্ষ। সকলের অবাক ভয় বিহ্বল দৃষ্টি ওদের দিকে নিবন্ধ, কিন্তু তাও মাত্র মুহূর্তের জন্য। পর মুহূর্তেই সকলে দ্বিগুণ সোচ্চারে মন্ত্রপাঠ শুরু করল। বিম্বুত দেরি না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তার পিছনে তৃতীক্ষ। বিম্বুত এরই মধ্যে বেশ কয়েকবার ঘাড় ঘুরিয়ে তৃতীক্ষকে লক্ষ্য করেছেন তার হাতে ধরা ওই তিনখানা অদ্ভুত পুতুলগুলোকে। যুবরাজ দুর্যোধনের সেই কুম্ভ থেকে বানানো মাটি দিয়েই বানানো হয়েছে এই পুতুলগুলো। কত সাধারণ দেখতে, অথচ স্বয়ং মহর্ষি ভয় পাচ্ছেন এমন জিনিস এই পুতুলগুলোর ভেতরে আছে। দীর্ঘ 1 মাস ধরে এই অশুভ কুম্ভকে ঘিরে অনেক কিছু করেছেন তারা। এখন বাকি কাজটুকুও নির্দ্বিধায় মিটে যাক। তবে মহর্ষির বলা কথাগুলো এখনো ঋষির কানে বাজছে যেন। এই শক্তিকে পরিশোধকালীন আমি নিজে টের পেয়েছি। এ এক ভয়ঙ্কর শক্তি যে বারবার রাজকুমারের সঙ্গে মিলিত হওয়ার প্রচেষ্টায় থাকবে, লীন হওয়ার চেষ্টা করবে তার সঙ্গে। আমাদের সেই প্রচেষ্টাকে আটকাতে হবে। কিছুক্ষণের মধ্যেই পুরো দলটি কক্ষের একদম শেষ মাথায় এসে পৌঁছল। ওদের সামনে একটা কক্ষ, গোলাকৃতি, মাথার ছাদটা শঙ্কুর মতো। কক্ষের বাইরের দিকে পাথরের উপর খোদাই করে লেখা রয়েছে সংস্কৃত মন্ত্রশ্লোক। এই মন্ত্রশ্লোক স্বয়ং মহর্ষি দ্বৈপায়নের সৃষ্টি। কক্ষে প্রবেশের দরজা জানলা কিছুই নেই, রয়েছে কেবলমাত্র একটা ছিদ্র, তাও নিচের দিকে মেঝে বরাবর। একটা মানুষ কোনো রকমে বুকে ভর দিয়ে সেই ছিদ্র বরাবর ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে। ওদিকে মন্ত্রের তীব্রতা বৃদ্ধি পেয়েছে গোটা কক্ষ জুড়ে, সেই সঙ্গে সেই বিশ্রী দুর্গন্ধটাও। বিম্বুতের ইশারায় পুরো সৈন্যদলটা চারিদিক থেকে ঘিরে ধরল সেই গোলাকৃতি কক্ষটিকে। দলে উপস্থিত বাকি ঋষিরা আচমকা মন্ত্রপাঠ থামিয়ে শঙ্খ বাজাতে শুরু করে দিল। আপনি 3 দিন ভিতরে থাকবেন তৃতীক্ষ। কথাটা বলে একপাশে সরে তৃতীক্ষকে সেই ঘরে প্রবেশের পথ করে দিলেন বিম্বুত। এই 3 দিন আপনি এই পুতুল কাজ ছাড়া করবেন না। মনে রাখবেন, সেই অপশক্তি এখন এই মূর্তিগুলোর মধ্যে বিভক্ত। গুরুদেব এদের নাম দিয়েছেন আধিনী। আধিনীদের প্রভাবে আপনার মধ্যে অনেক আসরিক লক্ষণ দেখা দেবে, কিন্তু মহর্ষির বিশ্বাস রয়েছে আপনার উপরে, সেই সঙ্গে আমাদেরও। একমাত্র আপনিই পারবেন সেই অপশক্তির দুষ্ট প্রভাব কাটাতে। 3য় দিনে আপনি আধিনীদের নির্দিষ্ট জায়গায় রেখে বেরিয়ে আসবেন এই ছিদ্রপথ দিয়েই। এই 3 দিন কিন্তু আপনার কাজও কম নয়। অন্তিম দিন এই মন্ত্রবন্ধনী প্রকট হয়ে ঘিরে ধরবে সেই অপশক্তিকে, কিন্তু এই 3 দিন আপনাকেও এই অপশক্তির প্রভাব কমাতে জপ মন্ত্র চালিয়ে যেতে হবে। বিম্বুতের কথা শেষ হওয়া মাত্রই তৃতীক্ষ মাথা নাড়ালেন সম্মতির সুরে। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই ছিদ্রের দিকে। ওদিকে মন্ত্রপাঠ আর শঙ্খধ্বনির আওয়াজ তীব্র সুরে ছড়িয়ে পড়ছে গুহার বাতাসে। তৃতীক্ষ হামাগুড়ি দিয়ে বসলেন, কিন্তু ছিদ্রপথে মাথাটাকে গলিয়ে দেবার আগেই তিনি একবার ঘাড় ঘুরিয়ে বিম্বুতের দিকে তাকালেন 1 মুহূর্তের জন্য। তারপর শরীরটাকে গর্তের আড়ালে চালান করে দিয়ে অদৃশ্য হলেন সেই কুঠুরির ভেতর। কিন্তু আচমকাই বিম্বুত টান টান হয়ে দাঁড়ালেন। তৃতীক্ষ 1 মুহূর্তের জন্য পেছন ঘুরে তাকিয়েছেন।
আর তাতেই যা দেখার দেখে ফেলেছেন বিম্বুত, কিন্তু এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। তিনি কি ঠিক দেখলেন, নাকি তার বোঝার ভুল? আর যদি সত্যিই তিনি যা দেখেছেন তা হয়ে থাকে, সর্বনাশ! এক মুহূর্ত দেরি না করে তিনি সেনাপ্রধানকে ফিসফিস করে বলে উঠলেন, বাইরে আসুন, দরকার। জঙ্গলের বুকে তখনও দুজন সৈনিক দাঁড়িয়ে সেই রথ গাড়িটিকে পাহারা দিচ্ছে। বিম্বুত ছুটে এসে সেই রথের গাড়ির দরজার পাল্লা এক ঝটকায় টেনে খুললেন। তারপর মশালের আলোয় তন্ন তন্ন করে কি যেন খোঁজার চেষ্টা করলেন। আপনি গিয়ে দেখেছিলেন রথ প্রস্তুত ছিল আর চারিদিক অস্বাভাবিক শান্ত? কিছু না পেয়ে বিম্বুত নেমে এলেন রথের ভেতর থেকে। সেনাপ্রধান কাঁচুমাচু ভঙ্গিতে বলে উঠলেন, হ্যাঁ গুরুদেব, জায়গাটা শ্মশানের মতো শান্ত ছিল। আপনারা আশ্রমে নিশ্চয়ই দাঁড়ানোর মতো বেশি সময় পাননি। না গুরুদেব, আমাদের পৌঁছাতে এতটা দেরি হয়ে গিয়েছিল। সৈন্যপ্রধানের কথাটা শেষ করবার আগেই বিম্বুত কাছাকাছি গাছে বাঁধা একটি ঘোড়ার উপর চেপে বসলেন। শক্ত হাতে লাগাম চেপে তিনি কঠিন মুখে বলে উঠলেন, আপনি ভেতরে যান, খেয়াল রাখবেন আমি না ফেরা পর্যন্ত কেউ যেন এই জায়গা ছেড়ে বাইরে না যায়। আপনি কোথায় যাচ্ছেন গুরুদেব? আচমকা ভয়ে সেনাপ্রধানের মুখটা কেমন শুকিয়ে এলো। গুরু আত্রেয়র আশ্রম। কিছু একটা ঠিক নেই সেনাপ্রধান, কিছু একটা গন্ডগোল আছে। দুদিনের পথ, কিন্তু তীব্র গতিতে ঘোড়া ছোটালে 1.5 দিনেও পৌঁছে যেতে পারি। আমি 3য় দিনের আগেই ফিরে আসব। আপনি ততক্ষণ কাউকে কিচ্ছু টের পেতে দেবেন না। বিদায়। কথাটা বলেই এক মুহূর্ত দেরি না করে অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে ঘোড়া ছুটিয়ে রওনা দিলেন বিম্বুত। তার সন্দেহ ভুল না হলে একটা ভয়ঙ্কর অনর্থ ঘটে গিয়েছে ইতিমধ্যেই। শুনছিলেন আজকের গল্প অঙ্কুর বর রচিত কালকুম্ভ। গল্প পাঠ ও বিশেষ কিছু চরিত্রে আমি কৌশিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল ভাদুরী, মলয়, শুভদীপ্ত, বোবাই সাহা, অভিষেক, শুদ্ধ সত্য ঘোষ, কুন্তল, প্রীতম, হ্যাপি, আকাশ, বর্ণিশা, আসঞ্জন, সৌরভ রায়, অর্পিতা, পিয়ালি, বর্ষা, মৌটুসী ও সৌরভ সাহা। কভার ডিজাইন দীপক অধিকারী। আবহ শ্যাডো। পরিচালনা টিম বিভা ক্যাফে। পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের সাথে এবং আপনাদের মূল্যবান মতামত পাঠাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি শীঘ্রই। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।